রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর সার্বভৌমত্বের হুমকি বলছে বিএনপি। জাতির সামনে সরকারকে স্পষ্টের দাবি জামায়াত। কোনো মহামানবকে ক্ষমতায় বসাতে জুলাই আন্দোলন হয়নি বললেন আমির খসরু। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় ডাক ৩ অঙ্গ সংগঠনের। সারা দেশে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লায় ৪ জন সহ ১০ জেলায় ১৫ জনের মৃত্যু, সচেতন থাকার পরামর্শ। হজ যাত্রীদের জন্য লাব্বাইক অ্যাপ উদ্বোধন, মধ্যরাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। আগামী বছর জাহাজেও হজযাত্রী পাঠাবে সরকার। আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে হত্যার ফুটেজ ট্রাইব্যুনালে, নতুন ২ আসামি শনাক্ত। পলাতকদের ফেরাতে ইন্টারপোলে যাবেন আইজিপি। পহেলগামে হামলার ঘটনায় বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস। উত্তেজনার মধ্যে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত ভারতের। এবং চট্টগ্রাম টেস্টের বাংলাদেশের দাপট, প্রথম দিন শেষে জিম্বাবুয়ে সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান, তাইজুলের ৫ উইকেট। সংবাদদাতা দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। মিয়ানমারের আরাকানে মানবিক করিডোরের বিষয়ে সরকারের সিদ্ধান্তে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, মানবিক প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করার প্রয়োজন ছিল। এদিকে এই করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জামায়াত ইসলামীর আমির রফিকুর রহমান। তিনি বলেন, মানবিক করিডোরের বিষয়টি সরকারকে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন, কারণ এর সাথে অনেক নিরাপত্তার বিষয় জড়িত থাকতে পারে। দেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিকেলে গুলশান কার্যালয়ে এ কথা বলেন তিনি। এর আগে ন্যাপ ভাসানী পিপলস পার্টি ও আম জনতার দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজে কমিটি। এই সময় ডিসেম্বরে নির্বাচন দাবি করে সে মে মাসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানান দলগুলোর নেতারা। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী বৃহত্তর 4 সাংগঠনিক বিভাগের সমাবেশ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশের আগের দিন প্রত্যেক বিভাগে বিষয়ভিত্তিক সেমিনারও করবে সংগঠনগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানান, আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া ও 28 মে ঢাকায় সমাবেশ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে
বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। আমাদের বিশ্বাস বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর। সারা দেশে বজ্রপাতে 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা 4 জন, কিশোরগঞ্জে 3, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতে 1 জন করে মারা যান। পরিবারগুলোতে নেমেছে শোকের ছায়া। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলার খোসবা ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের 2 শিক্ষার্থী সোমবার দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাতে 2 জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মুরাদনগরের কোরবানপুরে বজ্রপাতে 2 কৃষক মারা গেছেন। সোমবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কমলা ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় 2 জন নিহত হয়েছেন। এদিকে সকালে মিঠামইন উপজেলার কেওড়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে খোলায় ধানের কাজ করছিল ফুলেছা বেগম নামে এক নারী। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। একই দিনে কালিকাটা হাওরে 4টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় সুনামগঞ্জ শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের রিমন নামের এক কলেজ ছাত্র। এ সময় তীব্র ঝড় বৃষ্টি শুরু হলে পথিমধ্যেই একটি গরু সহ বজ্রপাতে মারা যায় রিমন। নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আরাফাত প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির পাশে মাদ্রাসা যাওয়ার সময় বজ্রপাতে মারা যায় তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাভবাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন তিনি। প্রথমবারের মতো হজ অ্যাপ উদ্বোধন করে হজ যাত্রীদের এটি ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় এই অ্যাপটি হজ যাত্রীদের পুরো হজ প্রক্রিয়া সহজ করবে বলে জানান তিনি। চলতি বছর হজ পালনের শুরু থেকে হজ যাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তা ভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহারের সুযোগ পায়, সেই লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ মধ্যরাতে 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। মস্ত বড় পদক্ষেপ, যেহেতু এটা আগে কোনোদিন হয়নি, এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া, হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহারে এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে, সেই তথ্যগুলো সমন্বিত পাবে। তো সেটা লক্ষ্য করে আজকের এই অ্যাপটা তৈরি করা হয়েছে। হজ যাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করব, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও বাংলাদেশিদের হজে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে, এমন কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সোমবার রাজধানীর হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও তা দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি। এদিকে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ফ্লাইট। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সোমবার আশকোনায় হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন হজযাত্রীদের কাছে দেশ ও নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য দোয়া চান। আজকে আপনারা যারা আল্লাহর ঘরে যাচ্ছেন দাস হিসেবে মেহমানের সম্মান নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেশের জন্য দোয়া কামনা করছি, এই দেশ যেন একটা দুর্নীতিমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন
একটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত একটা দেশ আমরা পাই। আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে ভুলব না। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ সময় আগামী বছর বিমানের পাশাপাশি জাহাজে করেও যাত্রীদের সৌদি আরবে পাঠানোর উদ্যোগের কথা জানান তিনি। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায়। আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। শুরুর দিকে রওনা হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা বলেন, আল্লাহর সন্তুষ্টি আদায় আর আত্মশুদ্ধি একমাত্র লক্ষ্য তাদের। এবারের হজ ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানান প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছি, এমনি সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। ইভেন এখানে ডরমেটরি যেটা আছে ব্যবস্থাপনা, এটাও আমাদের কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন লেগেছে। আজকে খুবই আনন্দিত লাগছে আমাদেরকে যে আজকে প্রথম ফ্লাইট, সেখানে আমরা যাচ্ছি। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালনের জন্য আমি রওনা করছি আমার বিবিকে সাথে নিয়ে। সববারের জন্য দোয়া করব, বাংলাদেশে জনসভায় দোয়া করব। এবছর হজে যেতে নিবন্ধন করেছে ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে ৫,২০০ জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। মার্কিন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন দেন। এটি বাংলাদেশে দ্রুত গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় এক নতুন অধ্যায়ের সূচনা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী ফয়েজ তৈয়ব জানান, দেশের দুর্গম অঞ্চলগুলোতে ফাইবার না থাকায় স্টারলিংকের সেবা অত্যন্ত কার্যকর হবে। বিশেষ করে লোডশেডিংয়ের সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট, সীমিত মোবাইল কভারেজ ও ফাইবার নেটওয়ার্কের ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টারলিংক আশায় মোবাইল ও ব্রডব্যান্ড খাতে প্রতিযোগিতা বাড়বে এবং দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থায় বড় রূপান্তর আসবে। নোয়াখালীর বেগমগঞ্জের শাকিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ইসলামিয়া মার্কেটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাকিল সহ কয়েকজন ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা করে 5 জন অস্ত্রধারী এসে ওই দোকানে থাকা লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিল সহ আরো কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে আর কুপিয়ে জখম করে ছোট ভাই শুভকেও। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। এতে সন্ত্রাসীদের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। অস্ত্রধারী 3 জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মারা গেছে শাকিল আমাদের যুব দলের কর্মী, আমাদের সাথে সবসময় মিছিল মিটিং এ কয়েকজন লোক সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যাইতে চাইছিল। পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো লোককে বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে সিআইটি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করার সময় ক্ষুব্ধ আইনজীবী ও কিছু উত্তেজিত জনতা আনিসুল হককে মারধর করে। এই সময় পুলিশ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার নামটা এজাহারে 3 নম্বরে আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে, এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 আসামি। 25 মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তন্দাতারণ্যের প্রতিবেদন।
গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে গুলি করা হয়। পরে 5 মরদেহ ও জীবিত একজনকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করে পুলিশ সদস্যরা। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ মিলেছে। এতে নতুন করে আরো 2 জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই দিন জমা দিতে হবে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলার তদন্ত প্রতিবেদনও। এছাড়া আরেক হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। পলাতক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। জানান, ছাত্র জনতা হত্যার মামলায় আসামির সংখ্যা বেশি হলেও মামলাগুলো মিথ্যা নয়। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে 29 এপ্রিল থেকে 1 মে পালন করা হবে পুলিশ সপ্তাহ। কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সবার সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন না হলে আর কখনো হবে না। পেহেলগামে নিহতদের স্মরণে জম্মু ও কাশ্মীরের বিধানসভায় পালিত হলো 2 মিনিটের নীরবতা। পাশ করা হয় নিন্দা প্রস্তাব। 26 মৃত্যুতে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মর্যাদা চাবে না জম্মু কাশ্মীর, সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিকে যুদ্ধ কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সাইফুদ্দিন সোজ। 2 দেশের চলমান উত্তেজনার মধ্যেই এবার ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার মেগা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। কেনা হবে ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফাল যুদ্ধ বিমান। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার পেহেলগাম হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জম্মু ও কাশ্মীরের বিধানসভায় পালন করা হলো 2 মিনিটের নীরবতা। এদিন বিধানসভায় ঝড় তোলেন নেতাকর্মীরা। পাশ করা হয় নিন্দা প্রস্তাবও। বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এ সময় 26 মৃত্যুকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি করবেন না বলে সাফ জানিয়ে দেন এ নেতা। এই মুহূর্তকে কাজে লাগিয়ে আমি রাজ্যের দাবি তুলব না। পেহেলগামে হামলার পর কোন মুখে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে বলবো? এত সস্তা রাজনীতি কেন করব? এদিকে সোমবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের বক্তব্যকে কেন্দ্র করে জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ জানান, 1947 সালেই কাশ্মীরিরা দ্বিজাতি তত্ত্বকে পানিতে ছুঁড়ে ফেলেছিল। আমাদের প্রতিবেশী দেশ আজও বুঝতে পারছে না যে তারা মানবতাকে হত্যা করেছে। যদি তারা মনে করে যে সন্ত্রাসী কার্যক্রম করলে আমরা পাকিস্তানের সাথে যাব, তবে তারা ভুল ভাবছে। আমরা 1947 সালেই তাদের সাথে যাইনি। আজও আমরা দ্বিজাতি তত্ত্ব গ্রহণ করতেও প্রস্তুত নই। এদিকে পেহেলগাম ইস্যুতে যুদ্ধ কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সাইফুদ্দিন সোজ। ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী, কোনোভাবেই দুটি দেশের প্রতিবেশী অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। ফলে প্রতিবেশীদের মধ্যে সংলাপ ও আলোচনার দুয়ার উন্মুক্ত রাখতেই হবে। এর কোনো সামরিক সমাধান নেই। যুদ্ধ কোনো বিকল্প নয়। তবে কয়েকজন কংগ্রেস সদস্যের বক্তব্য দলটির অবস্থান নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার মেগা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। কেনা হবে ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফাল যুদ্ধ বিমান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এবার ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন ও পর্তুগাল। একই সময়ে ফ্রান্সের কিছু অংশ দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। সোমবার হঠাৎ এই বিপর্যয়ের কবলে পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। বন্ধ হয়ে যায় রাস্তার ট্রাফিক লাইট, ট্রেন সেবা বন্ধ করতে বাধ্য হয় স্পেনের রেল কর্তৃপক্ষ। বিদ্যুৎহীন হয়ে পড়ে মাদ্রিদের বারাসজাস আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয় মোবাইল ফোন নেটওয়ার্ক। এদিকে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর। তবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো স্পষ্ট নয়। ইউক্রেনে 3 দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানান 72 ঘন্টার এই যুদ্ধবিরতি 8 মে মধ্যরাত থেকে 10 মে পর্যন্ত চলবে। এই যুদ্ধবিরতিতে কিয়েভকেও সম্মত হওয়ার আহ্বান জানায় ক্রেমলিন। তবে এই সময়কালে যুদ্ধবিরতি ভঙ্গ করলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিজয়ের 80তম বার্ষিকী স্মরণ উপলক্ষেই এই যুদ্ধবিরতি।